নমস্কার বন্ধুরা, সন্তু একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। তো দেখো, আজকে আমরা মডেল কোশ্চেন পেপার 27 নিয়ে আলোচনা করব। এর আগে 1 থেকে 26 পর্যন্ত কিন্তু আমরা যে সেটগুলো দিয়েছি, তারা যারা এখনও সেই সব সেটগুলো দেখোনি তারা অবশ্যই কিন্তু দেখে নিও। আপকামিং যত পরীক্ষা আছে, বিশেষ করে আরপিএফের জন্য দিচ্ছি, বাট জিকে আপকামিং যত পরীক্ষা আছে সব পরীক্ষার জন্যই কিন্তু গুরুত্বপূর্ণ। তো যারা যারা এখনও দেখোনি তারা অবশ্যই দেখে নিও, আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নিও। দেখো, তো আরেকটা কথা বলে রাখি, তো আমি কিন্তু এই সন্তু একাডেমি চ্যানেলের নামেই একটা কী বলে ওটাকে, টেলিগ্রাম চ্যানেল। তো টেলিগ্রাম আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখানে গিয়ে তোমরা জয়েন করে নিতে পারো। সেখানে আমি পিডিএফ প্রোভাইড করে দেবো। তো তোমরা পিডিএফ দেখে আগে কোশ্চেন আনসার করতে পারো, তারপরে আমার সাথে মেলাতেও পারো। যারা অনেক দিন ধরে প্রিপারেশনের মধ্যে আছো তারা পিডিএফ দেখে কোশ্চেন অ্যান্সারটা করে নিয়ে পরে আমার ভিডিও দেখে সেটা মেলাতেও পারো, বা ভিডিওতে আমি এক্সট্রা ডিটেলস দিয়ে থাকি, তো পুরো ভিডিওটাও দেখতে পারো। তো যে যেভাবে খুশি দেখতে পারো। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আজকে আমরা মডেল কোশ্চেন পেপার 27 নিয়ে আলোচনা করি। ফার্স্ট কোশ্চেন কি আছে, বলছে সংবিধানের জনক ডক্টর বি.আর. আম্বেদকর, তার সমাধিস্থলের নাম কি? তো এইখান থেকে একটা জিনিস পেলে কি, সংবিধানের জনককে ডক্টর বি.আর. আম্বেদকর। মহাপ্রয়াণ ঘাট, শান্তিভবন, রাজঘাট নাকি চিত্রভূমি? তো চিত্রভূমি, কোনো বইয়ে চিত্তভূমি বা চৈত্যভূমি লেখা থাকে। তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশন নাম্বার ডি, অর্থাৎ চিত্রভূমি বা চৈত্যভূমিও লেখা থাকে কোনো বইয়ে। তো সেটা হচ্ছে ডক্টর বি.আর. আম্বেদকরের কিন্তু সমাধিস্থল। এবং এইখানে যদি বলি মহাপ্রয়াণ ঘাট, মহাপ্রয়াণ ঘাট তোমরা জানো ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, তার সমাধিস্থলের নাম হচ্ছে মহাপ্রয়াণ ঘাট। শান্তিভবন কার? শান্তিভবন তোমরা জানো, শান্তিভবন জওহরলাল নেহেরু। হ্যাঁ, এগুলো কিন্তু তোমরা দেখো, আমি সবসময় হয়তো বলবো না, তার কারণ প্রচুর এগুলো নিয়ে আলোচনা করেছি। তো তোমরা কিন্তু যখনই অপশান এইসব পাচ্ছ না, নিজেরা ভিডিওটাকে পজ করে নিজেরা চেষ্টা করবে বলার। যদি বলি রাজঘাট, রাজঘাট কার? আমি বারবার বলেছি রাজঘাট মহাত্মা গান্ধী, মহাত্মা গান্ধী রাজার মতো ছিলেন, তো তিনি হচ্ছেন রাজঘাট। ওকে, তারপরে যদি আরও বলি, যেমন তোমার সমতাস্থল খুব আসে, সমতাস্থল বাবু জগজীবন রাম। বিজয়ঘাট কার? লাল বাহাদুর শাস্ত্রী। নারায়ণঘাট গুলজারিলাল নন্দ, তিনি নারায়ণঘাট। অভয়ঘাট মোরারজি দেশাই। তারপরে কীভাবে মনে রাখবে, দেখো অভয়ঘাট মোরারজি দেশাই, তার কারণ মোরারজি দেশাই মানে এতটা ভয়হীন ছিলেন, মানে অভয়ঘাট এতটা ভয়হীন ছিলেন যে তিনি কিন্তু পঞ্চবার্ষিকী পরিকল্পনা পাল্টে দিয়ে, মানে সেটাকে মোরারজি দেশাই কিন্তু তোমার তার সময় ভারতরত্ন পুরস্কার, তিনি এর আগের ভিডিওতে দিয়েছিলাম যে ভারতরত্ন পুরস্কার একে রদ করেন কে, মানে এই যে পুরস্কারটাকে রদ করেন সেটা হচ্ছে মোরারজি দেশাই। তো ভয় ছিল না, তো সেইভাবে এটা টেকনিক্যালি মনে রাখতে পারো। তো মোরারজি দেশাই কি অভয়ঘাট, ক্লিয়ার। কিষানঘাট কি চৌধুরী চরণ সিং ইন্দিরা গান্ধী শক্তিস্থল। তো এইগুলো কিন্তু সবসময় মনে রাখতে হবে। পরবর্তী কোশ্চেন দেখো, কোন সালে প্রথম দ্রোণাচার্য পুরস্কার প্রদান করা হয়? 1990, 1985, 1965 নাকি 1975 সালে? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান বি, 1985 সালে কিন্তু প্রথম দ্রোণাচার্য পুরস্কার প্রদান করা হয়। পরবর্তী কোশ্চেন দেখো, এবং কী কারণে এটা দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয়, এগুলো কিন্তু তোমাদের অবশ্যই জেনে রাখা উচিত এবং তোমরা জেনে রাখবে। হর্ষচরিত কার রচনা? হর্ষবর্ধন, অশ্বঘোষ, বাণভট্ট নাকি হরিসেন? তো হর্ষচরিত কার লেখা? হর্ষচরিত হচ্ছে বাণভট্ট। যদি বলি হর্ষবর্ধন, হর্ষবর্ধন তো প্রচুর আছে তোমরা জানো। অশ্বঘোষ কি? অশ্বঘোষ হচ্ছে বুদ্ধচরিত। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো, কোন দিনটি জাতীয় ভোটার দিবস হিসেবে পালন করা হয়? 24শে জানুয়ারি, 25শে জানুয়ারি, 26শে জানুয়ারি নাকি 23শে জানুয়ারি? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান নাম্বার বি, অর্থাৎ 25শে জানুয়ারি কিন্তু জাতীয় ভোটার দিবস হিসেবে পালন করা হয়। এর সাথে সাথে দেখো 23শে জানুয়ারি তোমরা জানো, সকলেই জানো, নেতাজির জন্মদিন, জন্মদিবস। ওকে, এবং এটা মনে রেখো যে এই নেতাজির জন্মদিন উপলক্ষে কিন্তু এই দিনটিকে দেশপ্রেম দিবস হিসেবেও পালিত হয়। ওকে, দেশপ্রেম দিবস। আচ্ছা, যদি বলি 24শে জানুয়ারি, দেখো 23-এর পর 24শে জানুয়ারি কি? জাতীয় শিশুকন্যা দিবস, তাই না? জাতীয় ন্যাশনাল গার্ল চাইল্ড যে ডে, সেটা হচ্ছে 24শে জানুয়ারি। আর 25শে জানুয়ারিতে বললাম জাতীয় ভোটার দিবস, এবং 26শে জানুয়ারি হচ্ছে প্রজাতন্ত্র দিবস। এবং এই জানুয়ারি মাসের আরও দুটো গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে 4 জানুয়ারি যেটা হচ্ছে বিশ্ব ব্রেল দিবস, এবং 9 তারিখ যেটা হচ্ছে বিশ্ব এই প্রবাসী ভারতীয় দিবস। ওকে, 12 জানুয়ারি খুব ইম্পর্টেন্ট জাতীয় যুব দিবস, 15 জানুয়ারি সেনা দিবস, এগুলো কিন্তু সবসময় আসে। পরবর্তী কোশ্চেন দেখো, কত নং ধারায় ভারতীয় সংবিধানের অর্থ কমিশন গঠনের কথা বলা হয়েছে? 368, 380, 320 নাকি 280? তো রাইট অ্যান্সার অপশন নাম্বার ডি, অর্থাৎ 280 নং ধারায় কিন্তু এই অর্থ কমিশন গঠনের কথা বলা হয়েছে। পরবর্তী কোশ্চেন দেখো,
ভিতরকণিকা অভয়ারণ্য ভিতরকণিকা অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা, গুজরাট। তো রাইট অ্যান্সার অপশন নাম্বার সি, অর্থাৎ উড়িষ্যা রাজ্যে কিন্তু ভিতরকণিকা অভয়ারণ্য অবস্থিত। এবং এর সাথে তোমরা জানো ঝাড়খণ্ডে কি আছে? পালামু অভয়ারণ্য। বিহারের কি আছে? বনবিহার অভয়ারণ্য। হ্যাঁ, গুজরাটে তোমার গির অভয়ারণ্য, এবং গির অভয়ারণ্য বিশেষ করে যত সময় বব্বর শের, যেটা হচ্ছে এশিয়াটিক বব্বর শের, অর্থাৎ সিংহর জন্য কিন্তু বিখ্যাত হচ্ছে গুজরাটের গির অরণ্য। এবং ঝাড়খণ্ডের যে পালামু, সেটা হচ্ছে বিশেষ করে ব্যাঘ্র সংরক্ষণ অভয়ারণ্য। 2024 সালে এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপে কোন দেশ সবথেকে বেশি মেডেল পেয়েছে? ভারত, জাপান, কাজাকিস্তান নাকি চীন? তো খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, রিসেন্টলি ঘটনা, ভীষণ ইম্পর্টেন্ট। যাদের আপকামিং যা পরীক্ষা আছে, সব পরীক্ষার জন্য আমি কারেন্ট অ্যাফেয়ার্স এখন থেকে দেখি অল্প অল্প করে দেবো, তোমরা অনেকে বলেছিলে। তো রাইট অ্যান্সার জাপান। তো জাপান কিন্তু এই সবথেকে বেশি মেডেল পেয়েছে। 2024 সালে যে এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ হয়েছে, সেখানে জাপান কিন্তু সবথেকে মেডেল বেশি পেয়েছে। এবং এইখানে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন আসে যে ভারত কটা পেয়েছে? তো মনে রাখবে ভারত অবশ্যই মেডেল পেয়েছে, টোটাল পেয়েছে 9টা, তার মধ্যে 4টে সিলভার মেডেল এবং 5টা হচ্ছে তোমার ব্রোঞ্জ মেডেল। 4টে সিলভার, 5টা ব্রোঞ্জ মেডেল, এবং তার র্যাঙ্কও হচ্ছে 9th। যদি বলা হয় যে 2024 সালে এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপে ভারতের র্যাঙ্ক কত ছিল, তো মনে রাখবে মেডেলও পেয়েছে তোমার 9টা, এবং র্যাঙ্কও ছিল ভারতের 9th-তম র্যাঙ্ক। এবং জাপান ফার্স্ট, আর ইরান মনে রাখবে সেকেন্ড ছিল, ইরান। ওকে। এবং যদি পরীক্ষায় আসে হোস্ট সিটি, মানে কোন শহর এটাকে হোস্ট করেছে কে, সেটা হচ্ছে কিরগিজস্তানের বিশেক শহর। ঠিক আছে, কিরগিজস্তানের বিশেক, BISH, বিশকেক। ওকে, কিরগিজস্তানের বিশকেক শহর। আর এইখানে আর কিছু বলা নেই, এই কটার মধ্যেই তোমাদের কিন্তু দেবে। চলো পরবর্তী কোশ্চেন বলছে অর্গানাইজেশন অফ ইসলামিক কনফারেন্স এর সদর দপ্তর কোথায়? বলছে জাকার্তা, লন্ডন, জেদ্দা নাকি কায়রো? তো রাইট অ্যান্সার অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ জেদ্দাতে কিন্তু এই অর্গানাইজেশন অফ ইসলামিক কনফারেন্সের সদর দপ্তর কিন্তু অবস্থিত। এবং এর সাথে সাথে এটাও জেনে রাখো যে এই যে জেদ্দা শহর, সেটা কোথায় অবস্থিত? তো পরীক্ষা দিতে পারে, এটা কিন্তু সৌদি আরবে আছে। ঠিক আছে, সৌদি আরবে কিন্তু এই জেদ্দা নামক জায়গাটি বা প্লেসটি আছে। এবং যদি বলি জাকার্তা, এই জাকার্তায়, যেটা ইন্দোনেশিয়ায় রাজধানী যে জাকার্তা, এই জাকার্তায় কিন্তু তোমার একটা সংগঠনের সদর দপ্তর আছে, সেটা কি ASEAN, ASEAN, অর্থাৎ এই যে ASEAN, যেটা হচ্ছে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট, পরীক্ষায় আসে কিন্তু এর সম্পূর্ণ নাম অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট, তোমার হচ্ছে সাউথ ইস্ট এশিয়ান নেশন। ওকে, এশিয়ান নেশন। তো এর সদর দপ্তর হচ্ছে জাকার্তায় আছে। এবং যদি বলি লন্ডনে যেমন আছে তোমার অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। তো অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, এটা পরীক্ষায় এটাও দেয় যে এই যে লন্ডনে যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আছে, এটা একটা কী ধরনের সংস্থা, আন্তর্জাতিক সংস্থা কী ধরনের? এটা হচ্ছে মানবাধিকার আন্তর্জাতিক সংস্থা হচ্ছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, এটাও কিন্তু পরীক্ষায় আসে। এবং যদি বলি কায়রোয় কিন্তু তোমার আরব লীগ আছে। কি? আরব লীগ। ওকে, আরব লীগ। তো আরব লীগ যে সংগঠন, সেটা হচ্ছে কোথায় আছে? সেটা হচ্ছে কায়রোতে আছে। পরবর্তী কোশ্চেন দেখো, বলছে দীর্ঘদৃষ্টি কমাতে নিম্নলিখিত কোন লেন্স ব্যবহার করা হয়ে থাকে? তো লেন্স নিয়ে এর আগে কিন্তু আমি ডিটেলসে বলেছি, তোমরা যারা আগের ভিডিও দেখোনি তারা দেখো, কোনো না কোনো ভিডিওতে এই তোমার দীর্ঘদৃষ্টি বা তোমার হচ্ছে মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া, হ্যাঁ, সেখানে কোন ক্ষেত্রে রেটিনার পিছনে তোমার বিন্দু সৃষ্টি হয়, কোন ক্ষেত্রে রেটিনার সামনে, মানে যদি এই চোখের সমস্যা থাকে তবে কোন ক্ষেত্রে রেটিনার পিছনে তোমার প্রতিবিম্ব সৃষ্টি হয়, আর কোন ক্ষেত্রে রেটিনার সামনে প্রতিবিম্ব সৃষ্টি হয়, এগুলো ডিটেলসে এবং খুব ক্লুর মাধ্যমে, মানে ক্লু দিয়েছি এমনভাবে যাতে তোমাদের মনে থাকে, তো দিয়েছি, সেগুলো তোমরা দেখে নিও। তো দীর্ঘদৃষ্টি কমাতে কোন লেন্স ব্যবহার করা হয় সেটা মনে রেখো, দীর্ঘদৃষ্টি কমাতে কিন্তু উত্তল লেন্স ব্যবহার করা হয়। এবং যদি বলা হয় তোমার হর্ষদৃষ্টি, যেটা হচ্ছে তোমার মায়োপিয়া, তখন সেক্ষেত্রে কিন্তু তোমার অবতল লেন্স হর্ষদৃষ্টি বা মায়োপিয়া। পরবর্তী কোশ্চেন দেখো, নর্মদা নদীর উপর বাঁধ নির্মাণের বিরুদ্ধের প্রতিবাদে যে নর্মদা বাঁচাও আন্দোলন হয়েছিল, তার নেতা কে ছিলেন? গৌরী দেবী, চণ্ডীপ্রসাদ ভাট, সুন্দরলাল বহুগুণা, আচ্ছা এটা বহুগুণা হবে, হ্যাঁ ভগুণা না, সরি বহুগুণা, সুন্দরলাল বহুগুণা এবং মেধা পাটেকর। তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান নাম্বার ডি, এটা কিন্তু মেধা পাটেকর ছিলেন। এবং এর সাথে এই যে গৌরী দেবী, চণ্ডীপ্রসাদ ভাট,
সুন্দরলাল বহুগুণা এরা কোন আন্দোলনের সঙ্গে ছিলেন? এরা কিন্তু চিপকো আন্দোলন, যেটা বৃক্ষচ্ছেদনের বিরুদ্ধে কিন্তু এটা উত্তরাখণ্ডের চামেলি জেলায় হয়েছিল এই আন্দোলনটা, সেটা তার সঙ্গে জড়িত ছিলেন কিন্তু এই প্রত্যেকেই, সুন্দরলাল বহুগুণা, চণ্ডীপ্রসাদ ভাট এবং গৌরী দেবী, এই তিনজনেই কিন্তু তোমার চিপকো আন্দোলন যেটা চামেলি জেলায় হয়েছিল উত্তরাখণ্ডে তার সঙ্গে কিন্তু জড়িত ছিলেন। ক্লিয়ার? এগুলো কিন্তু মাথায় রেখো। এবং মেধা পাটেকর যদি আরও আসে, যে এই যে তোমার নর্মদা বাঁচাও আন্দোলনের সঙ্গে আরও যারা যুক্ত ছিলেন মনে রেখো, মেধা পাটেকর, তারপর হচ্ছে বাবা আমতে, ওকে, বাবা আমতে, এরাও কিন্তু তোমার এই নর্মদা বাঁচাও আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন বা জড়িত ছিলেন। অরুন্ধতী রায় ইনিও যুক্ত ছিলেন। সেরকমভাবে সাইলেন্ট ভ্যালি আন্দোলন, যেটা সাইলেন্ট ভ্যালি আন্দোলন অর্থাৎ পেরিয়ার যে তোমার নদীর, শাখা নদীর যে কটেপুজোর উপর জলবিদ্যুৎ যে প্রকল্প নির্মাণের প্রতিবাদ, মানে তোমার হচ্ছে পেরিয়ার নদীর উপর, তার শাখা নদীর উপর জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণের প্রতিবাদে সাইলেন্ট ভ্যালি আন্দোলন হয়েছিল, যেটা হচ্ছে তোমার কোথায়, কেরালা রাজ্যের একটা জায়গা, নামটা মনে পড়ছে না, কি পালকোড না কি একটা, তবে কেরালা রাজ্যে এই সাইলেন্ট ভ্যালি আন্দোলনটা হয়েছিল। সেটাও কিন্তু পরীক্ষা দেয় যে কোন রাজ্যে এই আন্দোলনটা হয়েছিল, সেটা কেরালা রাজ্যে। তো আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারলে যে এখানে প্রত্যেকটা নাম কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তোমাকে যে সবসময় সবাই কিন্তু জানো সুন্দরলাল বহুগুণা এবং মেধা পাটেকর এই দুটো নামের সাথে সবাই পরিচিত, কিন্তু বাকি যে নামগুলো এগুলো কিন্তু মনে রেখো, কেননা এই দুটো নাম নাও দিতে পারে। বাবা আমতে এই নামটা একটু, বাবা আমতে এই নামটা তোমরা মনে রেখো, যেটা হচ্ছে তোমার নর্মদা বাঁচাও আন্দোলন, এবং এই গৌরী দেবী, চণ্ডীপ্রসাদ ভাট এবং সুন্দরলাল বহুগুণা এরা তিনজন হচ্ছে তোমার কিন আন্দোলন, সেটা হচ্ছে চিপকো আন্দোলন। পরবর্তী কোশ্চেন দেখো, সুইডেনের প্রধানমন্ত্রীর বাসভবন কী নামে পরিচিত? রাইসিনা হিলস, শীতল নিবাস, সাগর হাউস নাকি হোয়াইট হাউস? তো রাইট অ্যান্সার অপশন নাম্বার সি, সাগর হাউস, এটা হচ্ছে সুইডেনের প্রধানমন্ত্রীর বাসভবন। এবং যদি বলি রাইসিনা হিলস, ভারতের রাষ্ট্রপতির তোমার সরকারি বাসভবন হচ্ছে রাইসিনা হিলস। তারপর শীতল নিবাস, এটা কিন্তু মনে রেখো গুরুত্বপূর্ণ খুব, শীতল নিবাস হচ্ছে নেপালের যে রাষ্ট্রপতির বাসভবন, নেপালের রাষ্ট্রপতির বাসভবন হচ্ছে শীতল নিবাস। সাগর হাউস তো তোমরা বললাম। হোয়াইট হাউস কোনটা? হোয়াইট হাউস হচ্ছে আমেরিকার রাষ্ট্রপতির সরকারি বাসভবন হচ্ছে হোয়াইট হাউস। পরবর্তী কোশ্চেন দেখো, বলছে মহাবীর কার নিকট সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন? গৌতম পার্শ্বনাল না, এটা ভুল করে পার্শ্বনাল হয়েছে, এটা পার্শ্বনাথ হবে। হ্যাঁ, এটা যখন ঋষভনাথ তো এটা পার্শ্বনাথ হবে। ওকে, তো পার্শ্বনাথ কে ছিলেন তোমরা জানো? পার্শ্বনাথ হচ্ছে তোমার কততম তীর্থঙ্কর? পরীক্ষা আসে তো 23তম তীর্থঙ্কর হচ্ছে পার্শ্বনাথ, এবং 24তম তীর্থঙ্কর ছিলেন কে? মহাবীর। ওকে, মহাবীর 24তম তীর্থঙ্কর এবং পার্শ্বনাথ হচ্ছে 23তম, এবং ঋষভনাথ হচ্ছে প্রথম, অর্থাৎ যদি বলো এই যে তোমার ঋষভনাথ হচ্ছে প্রথম তীর্থঙ্কর, এটা মনে রেখো। আর মহাবীর কার নিকট সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন? তো রাইট অ্যান্সার হচ্ছে গোশাল। গোশালের নিকট কিন্তু তিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন। ভারত ও পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে? 1972, 1978, 1980 নাকি 1975? তো রাইট অ্যান্সার অপশন নাম্বার এ, অর্থাৎ 1972 সালে কিন্তু এই ভারত ও পাকিস্তানের মধ্যে কিন্তু সিমলা একটা শান্তি চুক্তি, তো সিমলা চুক্তি এটা স্বাক্ষরিত হয়েছিল 1972 সালে। স্ম্যাশ শব্দটি নিম্নের কোন খেলার সঙ্গে যুক্ত? লন টেনিস, সাঁতার, স্কোয়াশ নাকি হাই জাম্প? তো রাইট অ্যান্সার কি? রাইট অ্যান্সার অপশন নাম্বার এ, লন টেনিস এই খেলার সঙ্গে এই স্ম্যাশ শব্দটি যুক্ত। এবং তোমরা জানো সাঁতারের সঙ্গে কি যুক্ত? সাঁতারের সঙ্গে তোমার হচ্ছে বাটারফ্লাই কথাটা কিন্তু সাঁতারের সঙ্গে জড়িত। এবং স্কোয়াশ, এই স্কোয়াশের সাথে জড়িত মনে রাখবে রিট্রিভার। কি? স্কোয়াশের সাথে জড়িত হচ্ছে রিট্রিভার। তো রিট্রিভার ওয়ার্ডটা কিন্তু স্কোয়াশের সাথে জড়িত, এটাও কিন্তু পরীক্ষায় বারবার দেয়। এবং এই যে হাই জাম্পের সাথে জড়িত হচ্ছে সিসর্স। তো সিসর্স কথাটা কিন্তু হাই জাম্পের সাথে জড়িত। যদি বলি টেবিল, এই লন টেনিসের সাথে আরও কয়েকটা খুব ইম্পর্ট্যান্ট যেগুলো খুব আসে, যেমন তোমার হচ্ছে ডিউস কথাটা কিন্তু লন টেনিসের সঙ্গে জড়িত। তারপরে কুইন্স, হ্যাঁ, ট্রাম লাইন, এগুলো কিন্তু লন টেনিসের সঙ্গে জড়িত। পরবর্তী কোশ্চেন দেখো, কংগ্রেসের কোন অধিবেশনে গান্ধীজি প্রথম ও শেষবারের মতো সভাপতি হয়েছিলেন? তো এটা অনেকবার পড়িয়েছি, লাহোর, লখনৌ, বেলগাঁও, নাগপুর। তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশন নাম্বার সি, বেলগাঁও অধিবেশনে কিন্তু তোমার গান্ধীজি একবার মাত্র, মানে এটাই প্রথম এবং এটাই শেষবারের মতো তিনি কিন্তু সভাপতি হয়েছিলেন। এবং সালটা কত সাল সেগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। এগুলো সবসময় কিন্তু সবসময়ের জন্য, বিশেষ করে এই যে কংগ্রেসের যেসব অধিবেশনগুলো হয়েছিল, বিশেষ করে লখনৌ, লাহোর, তারপর হচ্ছে বেলগাঁও, তারপর নেতাজি যে নেতাজি সুভাষচন্দ্র বসু দুবার হয়েছিলেন, হরিপুরা থেকে একবার, আর একবার কোথা থেকে?
সুরাট অধিবেশন কার সময় হয়েছিল? তো এই সব জিনিস, কোন অধিবেশনে জনগণ মন অধি নায়কও এই গানটি প্রথম ইয়ে করা হয়েছিল, কোন অধিবেশনে গাওয়া হয়েছিল, তারপরে পূর্ণ স্বরাজের দাবি উঠেছিল কোন অধিবেশনে, এগুলো কিন্তু এর আগে বহুবার বলেছি। তো তোমরা বারবার এগুলো দেখে নিও, আমি আবার অবশ্যই এগুলো রিভিশন করতে থাকবো। বলছে রোটাং গিরিপথ কোন রাজ্যে অবস্থিত? জম্মু ও কাশ্মীর, সিকিম, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ। তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান নাম্বার ডি, অর্থাৎ হিমাচল প্রদেশে কিন্তু এই রোটাং গিরিপথ কিন্তু অবস্থিত। এবং আর যেসব গিরিপথ আছে সেগুলো কোথা দিয়ে গেছে, জম্মু কাশ্মীরে প্রচুর গিরিপথ গেছে, সেগুলো কিন্তু তোমরা দেখতে থাকবে। নিম্নলিখিত কোন খেলায় টমাস কাপ দেওয়া হয়? ব্যাডমিন্টন, ক্রিকেট, ফুটবল না হকি? তো রাইট অ্যান্সার অপশান এ, অর্থাৎ ব্যাডমিন্টন খেলায় কিন্তু এই তোমার টমাস কাপ কিন্তু দেওয়া হয়। এবং এর সাথে একটা জিনিস মনে রাখবে, এই যে টমাস কাপটা মানে ব্যাডমিন্টন খেলায় দেওয়া হয় টমাস কাপ, ঠিক আছে, কিন্তু টমাস কাপ এটা কাদের জন্য? এটা মনে রাখবে, পুরুষদের দলগত বিশ্ব খেতাব, মানে পুরুষদের কিন্তু এই টমাস কাপ দেওয়া হয়, এবং মহিলাদের যে একটা ব্যাডমিন্টন হয়, দলগত যে ব্যাডমিন্টন খেলাটা হয়, সেটা মহিলাদের ক্ষেত্রে দেওয়া হয় উবের কাপ। তো পরীক্ষায় কিন্তু এইভাবেও আসে যে উবের কাপ কাদের ক্ষেত্রে দেওয়া হয়, তখন দিতে পারে এরকম যে পুরুষ ব্যাডমিন্টন বিভাগে নাকি মহিলা ব্যাডমিন্টন বিভাগে নাকি উভয় ব্যাডমিন্টন বিভাগে নাকি কোনোটি সঠিক নয়। তো মনে রেখো যে উবের যে দেখো উবের উমেন্স মানে কি? ওমেন মানে মহিলা, তো দিয়ে উবের, ক্লিয়ার? তো এইভাবে মনে রাখতে পারো যে মহিলাদের ক্ষেত্রে উবের কাপ আর পুরুষদের ক্ষেত্রে টমাস কাপ, ক্লিয়ার? আচ্ছা, টমাস বা থমাস বলা হয় অনেক সময়, তো টমাস বলো থমাস বলো, তোমাদের অ্যান্সার নিয়ে কথা। আচ্ছা, যদি বলি আর কি দেওয়া হয় ব্যাডমিন্টনে? সুধীরমান কাপ, ভীষণ ইম্পর্টেন্ট। সুধীরমান কাপ কিন্তু দেওয়া হয় ব্যাডমিন্টনে। যদি বলি ক্রিকেটে যেমন যেগুলো তোমরা জানো সেগুলো বলার কিছু নেই, যেমন বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি, এশিয়া কাপ, এগুলো তো তোমরা জানো। কিন্তু একটা পরীক্ষায় দেয় যেটা হচ্ছে ক্রিকেটে তোমার হচ্ছে অ্যাশেজ কাপ, খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু অনেকবার পড়িয়েছি। অ্যাশেজ কাপ তোমার কোন খেলায় দেওয়া হয়? তো অ্যাশেজ কাপ কিন্তু ক্রিকেট খেলায় দেওয়া হয়, মনে রেখো, ক্লিয়ার? আর একটা হচ্ছে তোমার উইজডেন ট্রফি, এটাও ক্রিকেটে দেওয়া হয়। হকিতে যেমন তোমার রেনে ফ্রাঙ্ক যেটা বিশ্বকাপ হিসাবে দেওয়া হয়, রেনে ফ্রাঙ্ক। এবং এশিয়া কাপ তো তোমার হকিতেও আছে জানো, নেহেরু কাপও আছে, মাস্টার্স কাপ আছে, হ্যাঁ, এগুলো তোমরা জানো। চলো পরবর্তী কোশ্চেন দেখো, জাপানের জাতীয় প্রতীক নিচের কোনটি? পদ্ম, ডালিম ফল, চন্দ্রমল্লিকা নাকি শ্বেতপদ্ম? তো রাইট অ্যান্সার অপশন নাম্বার সি। তো চন্দ্রমল্লিকা হচ্ছে জাপানের জাতীয় প্রতীক। পরবর্তী কোশ্চেন দেখো, বলছে তথ্যের অধিকার আইন কত সালে কার্যকরী হয়? 2001, 2005, 2004 নাকি 2002 সালে? তো রাইট অ্যান্সার অপশন নাম্বার বি, 2005 সালে কিন্তু তথ্যের অধিকার আইন এটা কার্যকরী হয়। ভীষণই গুরুত্বপূর্ণ কোশ্চেন, কিন্তু এটা পুরনো হলেও এই টাইপের কোশ্চেন কিন্তু আসে। তথ্যের অধিকার আইন কবে কার্যকরী হয়? 2005 সালে। নেক্সট বলছে একটি হাতুড়িকে যখন আমরা একটা হাতুড়ি উপরে তুলি, একটা হাতুড়িকে যখন আমরা তোমার হচ্ছে উপরে তুলব, ঠিক আছে, এই হাতুড়িটাকে যখন আমরা উপরে তুলব আস্তে আস্তে, তো এই হাতুড়ির মধ্যে কোন শক্তি সঞ্চিত হবে? বলছে গতিশক্তি, অভিকর্ষীয় স্থিতিশক্তি, মানে কি শক্তি বৃদ্ধি পাবে? বৈদ্যুতিক শক্তি, শব্দ শক্তি? দেখো হাতুড়ি উপরে তুললে শব্দ শক্তির কোনো কেস নেই, তো এটা তো কাঁটা, বৈদ্যুতিক শক্তির কোনো গল্প নেই, তাহলে এই দুটোর মধ্যে একটা হতে পারে। এবার দেখো আমি যদি হাতুড়িটাকে উপরে তুলি, মনে রাখবে তখন আস্তে আস্তে অভিকর্ষীয় স্থিতিশক্তি কিন্তু বৃদ্ধি পাবে, কিন্তু যখন হাতুড়িটাকে ছাড়বো এবার তখন উপরে তুলি কেন? যাতে গতিশক্তি আস্তে আস্তে মানে গতিশক্তি থেকে যেন বৃদ্ধি পায় অ্যাকচুয়ালি, তো এটা অভিকর্ষীয় স্থিতিশক্তিতে বৃদ্ধি পায়। কিন্তু যখন আমরা হাতুড়িটাকে উপর থেকে ছেড়ে দেবো তখন কী হবে? তখন আস্তে আস্তে গতিশক্তি বাড়বে, মানে হাতুড়ি যখন পেরেকে আঘাত করবে তখন কিন্তু গতিশক্তি বাড়বে, ঠিক আছে, কিন্তু যখন হাতুড়িকে আমরা তুলছি তখন অভিকর্ষীয় স্থিতিশক্তি বাড়বে। তো এটা মনে রেখো। পরবর্তী কোশ্চেন দেখো, সত্য ও অহিংসা আমার ঈশ্বর, এই বিখ্যাত উক্তিটি কার? মহাত্মা গান্ধী, অতুল প্রসাদ সেন নাকি মাদার টেরিজা নাকি জওহরলাল নেহেরু? তো রাইট অ্যান্সার অপশন নাম্বার এ, মহাত্মা গান্ধীর একটি বিখ্যাত উক্তি হচ্ছে সত্য ও অহিংসা আমার ঈশ্বর। পরবর্তী কোশ্চেন দেখো, নিম্নলিখিতদের মধ্যে কে আকবরের নবরত্নের একজন নয়? দেখো আকবরের নবরত্নও কিন্তু ছিল, যেমন দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যের রাজসভায় নবরত্ন ছিল, সেরকম আকবরের নবরত্ন ছিল। তো একবার এনটিপিসিতে দিয়েছিল যে মানে তোমাদের নামগুলোও জানতে হবে, বিক্রমাদিত্য বা
তাদের যে নবরত্ন, দ্বিতীয় চন্দ্রগুপ্তের যে নবরত্ন এবং আকবরের যে নবরত্ন, তাদের নামগুলো কিন্তু জানাটা দরকার। তোমাকে দিতেই পারে এরকম কোশ্চেন, যার নবরত্ন নয় কে নিচের। তো বীরবল, টোডরমল, আবুল ফজল, সেলিম চিশতি। তো সেলিম চিশতি বাদ দিয়ে বাকি সবাই কিন্তু আকবরের নবরত্নের একজন ছিলেন। পরবর্তী কোশ্চেন দেখো, খাদ্যসাথী প্রকল্প এটি পশ্চিমবঙ্গ রাজ্যের একটি সামাজিক প্রকল্প। কত সালে প্রকল্পটি চালু হয়? তো এই টাইপের যারা পশ্চিমবঙ্গের পিএসসি বা ক্লার্ক দিতে চাইছো তাদের তো এই টাইপের প্রশ্ন ভীষণই গুরুত্বপূর্ণ। তো রাইট অ্যান্সার 2016 সালে কিন্তু এই খাদ্যসাথী প্রকল্পটি পশ্চিমবঙ্গ সরকার, মাননীয় সরকারের যে আছেন শাসক দলের যে আছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তার অনুপ্রেরণায় কিন্তু এই খাদ্যসাথী প্রকল্পটা 2016 সালে চালু হয়। পরবর্তী কোশ্চেন দেখো, বিশ্বের প্রথম ওম আকৃতি বিশিষ্ট মন্দির কোন রাজ্যে তৈরি হয়েছে? বিহার। এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। বলছে ওম আকৃতি, মানে ঠিক ওম দেখতে যেমন, সে ওম যেমন চিহ্ন, তোমরা জানো যে ওম যেমন চিহ্ন, তো এই যে ওম চিহ্ন, এই আকৃতিরই মন্দির সৃষ্টি হয়েছে কোথায়? বিহার, কেরালা, এই তোমার তৈরি হয়েছে রাজস্থান নাকি উত্তরপ্রদেশ? তো রাইট অ্যান্সার অপশান নাম্বার সি, অর্থাৎ রাজস্থানে কিন্তু এই ওম আকৃতি একটা মন্দির কিন্তু তৈরি হয়েছে। পরবর্তী কোশ্চেন দেখো, কর্ণ মালশ্বরী কোন খেলায় রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেয়েছিলেন? কুস্তি, লন টেনিস, ভারোত্তোলন নাকি ব্যাডমিন্টন? তো রাইট অ্যান্সার অপশান নাম্বার সি, অর্থাৎ কর্ণ মালশ্বরী কিন্তু এই ভারোত্তোলন খেলায় কিন্তু তোমার রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেয়েছিলেন। আচ্ছা, এইখানে কতগুলো জিনিস আমি কয়েকটা নাম বলে রাখি, তোমরা একটু মনে রেখো। যেমন কুঞ্জুরানী দেবী, হ্যাঁ, কি রানী? কুঞ্জ রানী দেবী, ইনিও কিন্তু তোমার এই ভারোত্তোলনে কিন্তু তোমার রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেয়েছিলেন। আচ্ছা, যদি বলি কুস্তিতে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার কে পেয়েছিলেন? তো সাক্ষী মালিক, তাই না? সাক্ষী মালিক ইনি কিন্তু কুস্তিতে পেয়েছিলেন। আচ্ছা, কুস্তিতে আর পেয়েছিলেন যেমন যোগেশ্বর দত্ত। কি? যোগেশ্বর দত্ত। তাহলে সাক্ষী মালিক, যোগেশ্বর দত্ত, এরা কিন্তু কুস্তিতে তোমার রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেয়েছিলেন। ভারোত্তোলনে বললাম কি তোমার কর্ণ মালেশ্বরী, কুঞ্জুরানী দেবী। এবং যদি বলিস ব্যাডমিন্টনে কে পেয়েছেন তোমরা জানো? পিভি সিন্ধু। সেটা লিখলাম না, পিভি সিন্ধু ব্যাডমিন্টনে পেয়েছিলেন। আর ব্যাডমিন্টনে পেয়েছিলেন তোমার সাইনা নেহওয়াল, তিনিও ব্যাডমিন্টনে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেয়েছিলেন। আচ্ছা, দাবা খেলায় তোমরা জানো বিশ্বনাথ আনন্দ দাবা খেলায়। আচ্ছা, বিলিয়ার্ডস খেলায় তোমরা মনে রেখো গীতা শেট্টি এরম বিলিয়ার্ডস খেলায় কিন্তু পেয়েছিলেন। ওকে, শুটিংয়ে কে পেয়েছিলেন? শুটিংয়ে তোমার অভিনব বিন্দ্রা, তারপরে অঞ্জলি ভগত, এরা কিন্তু শুটিংয়ে পেয়েছিলেন। তো যেগুলো গুরুত্বপূর্ণ কিছু নাম সেগুলো মনে রাখলেই কিন্তু হয়ে যায়। ভারতীয় সংবিধানের কত নং ধারায় অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা হয়েছে? 14, 16, 15, 17। তো রাইট আনসার 17 নং ধারায় কিন্তু এই আনটাচেবিলিটি বা অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা হয়েছে। নিচের কোনটি লোহার বিশুদ্ধতম রূপ? লোহার বিশুদ্ধতম রূপ বলতে তোমরা জানো লোহা অনেক প্রকার আছে, যেমন রট আয়রন বা পেটা লোহা, তারপরে সেরকম ঢালাই লোহা, ঠিক আছে? আরও একটা লোহা আছে পেটা লোহা, ঢালাই লোহা, আর একটা রট আয়রন, পেটা লোহা, ঢালাই লোহা, আর একটা কী আছে খেয়াল পড়ছে না, যাই হোক। তো এর মধ্যে বলছে এই যে চারটে অপশন, অর্থাৎ ইস্পাত, কলঙ্কিনী ইস্পাত, ঢালাই লোহা, পেটা লোহা, আর একটা কী লোহা আছে নাকি ইস্পাত, ওটা তো সেটা বিশুদ্ধতম রূপ কোনটা? তো মনে রাখো রট আয়রন। তোমরা অনেকে শুনে থাকবে রট আয়রন, তাই না? রট আয়রন নামটা অনেকেরই জানা আছে, কিন্তু এই রট আয়রন মানেই কিন্তু এই পেটা লোহা। তো রাইট আনসার অপশান নাম্বার ডি। তো রট আয়রন বা পেটা লোহা একই কথা। পরবর্তী কোশ্চেন দেখো, নিম্নের কোন ব্যক্তির জন্মদিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2014 সালে স্বচ্ছ ভারত অভিযান প্রকল্পটি চালু করেন? কার জন্মদিনে? তোমরা জানো 2014 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বচ্ছ ভারত অভিযান চালু করেন, কিন্তু কার জন্মদিন? অটল বিহারী বাজপেয়ী, নেতাজি সুভাষচন্দ্র বসু, অরুণ জেটলি নাকি মহাত্মা গান্ধী? তো রাইট আনসার কি? মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে কিন্তু তোমার 2014 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বচ্ছ ভারত অভিযান কিন্তু চালু করেছিল। নেক্সট কোশ্চেন, রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে মোট কয়টি সদস্য আছে? 10, 12, 15, 5। তো রাইট আনসার অপশান নাম্বার সি, অর্থাৎ তোমার 15টি সদস্য আছে। এর মধ্যে তোমরা জানো যে 5 জন হচ্ছে স্থায়ী সদস্য, তাই না? 5 জন স্থায়ী সদস্য, এবং স্থায়ী সদস্য কারা কারা এর আগে অনেকবার বলেছি, এবং 10 জন হচ্ছে অস্থায়ী সদস্য, এবং যারা 2 বছরের জন্য চেঞ্জ হয়। ওকে, আর যারা 5 জন স্থায়ী সদস্য তাদের কোনো চেঞ্জ নেই, তারা ভেটো প্রদান করার ক্ষমতা রাখে। নেক্সট, সবে মনীষে প্রজামম উক্তিটি কার? বুদ্ধ, মহাবীর,
বিম্বিসার নাকি অশোক? তো রাইট অ্যান্সার অপশান নাম্বার ডি, এই অশোকের বাণী কিন্তু এই সবে মুনিষে প্রজামম। ওকে, নেক্সট কোশ্চেন। এবং অশোক কিন্তু শেষে বৌদ্ধ ধর্মে দীক্ষিত হয়েছিলেন। বলছে আইএনএস হামলা, আইএনএস হামলা এর সদর দপ্তর কোথায়? দেখো এটা একটা সদর দপ্তর আছে এদের, মানে বিভিন্ন জায়গায় কি হয় এই তোমার কি বলবো, আরে কি বলে, নৌবাহিনীর যে যারা থাকে তাদের বিভিন্ন টেকনিক বা বিভিন্ন যাই হোক তোমার সাবমেরিন বলো বা জাহাজ বলো এগুলো চালানোর জন্য হয়তো বিভিন্ন জায়গা আছে, তো সদর দপ্তর আছে। তো এগুলো কোথায়? ডাবলিন, মুম্বাই, কোচি, কাভারাত্তি। তো আইএনএস হামলা এর সদর দপ্তর আছে হচ্ছে তোমার মুম্বাইয়ে। ওকে, মুম্বাই কিন্তু আইএনএস হামলার সদর দপ্তর অবস্থিত। পরবর্তী কোশ্চেন এরকম আরও আছে, আইএনএস রণতরী আছে, আইএনএস বিক্রান্ত আছে, সেগুলো বিভিন্ন জায়গায় আছে। রাষ্ট্রপতিকে কে শপথ বাক্য পাঠ করান? মুখ্য নির্বাচন কমিশনার, প্রাক্তন রাষ্ট্রপতি, ভারতের প্রধান বিচারপতি নাকি উপরাষ্ট্রপতি? তো রাইট অ্যান্সার অপশন নাম্বার সি, ভারতের প্রধান বিচারপতিকে কিন্তু রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান। লেপচা উপজাতি কোথায় বেশি পরিমাণে দেখা যায়? মধ্যপ্রদেশ। দেখো মধ্যপ্রদেশে সব থেকে বেশি পরিমাণে বলেছে যখন, তো মধ্যপ্রদেশ সব থেকে বেশি দেখা যায় কি? ভিল উপজাতি। পরীক্ষা যদি আসে তো মনে রাখবে ভিল উপজাতি কোথায় দেখা যায়? মধ্যপ্রদেশে। অসমে, রাইট অ্যান্সার অসমেই কিন্তু লেপচা উপজাতি সব থেকে বেশি দেখা যায়। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন দেশকে ভারত ব্রহ্মোস মিসাইলের প্রথম ব্যাচ ডেলিভারি দিল? ভীষণই গুরুত্বপূর্ণ। ফিলিপিন্স, নেপাল, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া। তো রাইট অ্যান্সার অপশান নাম্বার এ, এই ফিলিপিন্স কিন্তু ভারতের প্রথম এই ব্রহ্মোস মিসাইল নেওয়া ভারতের প্রথম দেশ হয়ে গেল ফিলিপিন্স। ওকে, প্রথম ব্যাচ দিল এই ফিলিপিন্সকে। ওকে, আচ্ছা এর সাথে আচ্ছা প্রথম নেওয়া সেটা বলবো না, সেটা নিয়ে কনফিউশন, কিন্তু রিসেন্টলি তোমার এই ফিলিপিন্সকে কিন্তু ব্রহ্মোস মিসাইল ভারত দিল, প্রথম ব্যাচ পাঠানো হয়ে গেছে। ওকে, আর টোটাল কত বিলিয়ন অর্ডারের যেন এটা হয়েছে এই মুহূর্তে মনে নেই, তবে তোমরা কিন্তু অবশ্যই এটা জেনে রেখো, এটা কিন্তু পরীক্ষা দিতে পারে। এবং ব্রহ্মোস যে মিসাইল, এটা রাশিয়া আর ভারতের দুজনের তৎপরতায় কিন্তু এই মিসাইল, যেটা হচ্ছে ক্রুজ মিসাইল, এটা তোমার তৈরি হয়েছে। পরবর্তী কোশ্চেন দেখো, নিম্নলিখিত কোন গ্যাসটি হিমায়নের জন্য ব্যবহার করা হয়ে থাকে? অ্যাসিটিলিন, অ্যামোনিয়া, রেডন, ইথিলিন। তো রাইট অ্যান্সার তরল অ্যামোনিয়া। পরীক্ষায় দেবে হয়তো লিকুইড অ্যামোনিয়া দিতে পারে, তো মনে রাখবে তরল অ্যামোনিয়া কিন্তু এই হিমায়ক রূপেও কিন্তু ব্যবহার করা হয়। যদি বলি অ্যাসিটিলিন, অ্যাসিটিলিনের সঙ্গে তোমরা জানো HC∼CH, আমি কেন ভেঙে লেখালাম, তোমাকে পরীক্ষা এরমও দেয় যে অ্যাসিটিলিনে কার্বন কার্বন ক বন্ধন অবস্থিত, মানে কটি বন্ধন আছে কার্বনের সঙ্গে? তো মনে রাখবে 3টি বন্ধন কিন্তু কার্বন কার্বন অবস্থিত অ্যাসিটিলিনে। আর ইথিলিনে কটা বন্ধন আছে? ইথিলিনের সংকেত হচ্ছে H2C ডবল বন্ড CH2। যেটা মনে রাখো ইথিলিনে আছে 2টো বন্ধন আছে। ক্লিয়ার? ইথিলিনে 2টো বন্ধন কার্বন কার্বন আছে এবং অ্যাসিটিলিনে 3টে বন্ধন আছে। এবং এর সাথে মনে রাখো এরা দুজনাই, এই অ্যাসিটিলিন বা ইথিলিন দুজনাই মনে রাখবে সম্পৃক্ত হাইড্রোকার্বন। কি বললাম? স্যাচুরেটেড হাইড্রোকার্বন, সরি দাঁড়াও, সম্পৃক্ত আর অসম্পৃক্ত, সরি এটা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন, যেটা হচ্ছে আনস্যাচুরেটেড। ক্লিয়ার? তো অসম্পৃক্ত হাইড্রোকার্বন কাদের বলা হয়? যাদের মধ্যে কার্বন কার্বন তোমার দ্বিবন্ধন বা ত্রিবন্ধন আছে তারা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। যারা কার্বন কার্বন শুধুমাত্র এক বন্ধন আছে তারা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন। ক্লিয়ার? একটু মনে রেখো। আচ্ছা রেডন যদি বলি, এখানে রেডনের কথা যদি বলি, রেডন জন্ম জানো এটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসীয় মৌল, যেটা হচ্ছে গ্রুপ 18, পর্যায় সারণী গ্রুপ 18 আছে, নিষ্ক্রিয় বা বিরল মৌল। ক্লিয়ার? আচ্ছা এইখান থেকে একটা কোশ্চেন দেয় যে কার্বাইড বাতিতে কোন গ্যাস থাকে? কার্বাইড বাতি তোমরা জানো আগেকার যুগে, এখন তো লাইট চলে এসছে, সবাই ব্যাটারির লাইট জ্বালায়। ছোটোখাটো দেখবে আগে ঝালমুড়ির দোকানে, প্রায় 10 বছর আগেকার কথা বলছি, ছোটোখাটো ঝালমুড়ির দোকানে সেই নিচে কৌটোর মতো বানানো থাকতো, তার ভিতরে কার্বাইড ভরা থাকতো। তো কার্বাইডের মধ্যে তুমি যদি জল দিয়ে উপরে নলের মতো একটা নলের মতো করে দাও এবং উপরে যদি আগুন জ্বালিয়ে দাও একটু, দেখবে আগুনটা ফু দিয়েও নেভাতে পারবে না, মানে এতটা ঝড়েও নিববে না। তার মানে কি ওই কার্বাইড বাতিতে অ্যাকচুয়ালি অ্যাসিটিলিন গ্যাস থাকে, আর ওই অ্যাসিটিলিন গ্যাস অ্যাকচুয়ালি আগুন জ্বালাতে সাহায্য করে। ক্লিয়ার? পরীক্ষা আসতে পারে যে কার্বাইড বাতিতে কোন গ্যাস থাকে, তখন মনে রাখবে কার্বাইড বাতিতে কিন্তু অ্যাসিটিলিন গ্যাস থাকে। আর ইথিলিন তোমরা জানো, ইথিলিন হচ্ছে গ্যাসীয় হরমোন এবং এই হরমোন কি ফল পাকাতে কাজে লাগায়। ঠিক আছে? যদি বলা হয় ফল পাকাতে কাজে লাগানো হয় এমন একটি গ্যাসীয় হরমোনের নাম বলো, তখন অ্যান্সার হবে ইথিলিন। পরবর্তী কোশ্চেন দেখো, এবং এইখানে ইথিলিন দিয়ে আর একটা কোশ্চেন হয়, আমি দেখো যতক্ষণ পারি আমি বলে যাই। ইথিলিন দিয়ে একটা কোশ্চেন হয় যে ইথিলিনের পলিমারের নাম কি? তো ইথিলিনের পলিমার মনে রাখবে পলিথিন। তোমরা যে পলিথিন ব্যাগ ইউজ করো,
হ্যাঁ, তো এইটা হচ্ছে ইথিলিনের পলিমার। আর যদি বলে পলিথিনের মনোমার কি, তো মনে রাখবে পলিথিনের মনোমার হচ্ছে ইথিলিন। ক্লিয়ার? এবং দেখো যেহেতু পলিথিন মাটিতে ফেললে কি এটা মাটিতে বিয়োজিত হবে? হবে না। তো এই কারণে এই পলিথিনকে বলা হয় জৈব অবিশ্লেষ্য পলিমার। ক্লিয়ার? নন বায়োডিগ্রেডেবল পলিমার। পরীক্ষা এরকম আসতে পারে নিচের কোনটি নন বায়োডিগ্রেডেবল পলিমার। তো যেখানেই প্লাস্টিক পাবে সেটাই হচ্ছে নন বায়োডিগ্রেডেবল পলিমার। পরবর্তী কোশ্চেন দেখো, কোন দুর্গ অবরোধকালে শেরশাহের মৃত্যু হয়? কালিঞ্জর, চুনার, চান্দেরি, চিতোর। তো রাইট অ্যান্সার কালিঞ্জর দুর্গ অবরোধকালে কিন্তু শেরশাহের মৃত্যু হয়। পরবর্তী কোশ্চেন, লিমা সম্মেলন হয়েছিল নিচের কোনটির উদ্দেশ্যে? জলাভূমিকে রক্ষা করার উদ্দেশ্যে, ওজোন স্তরকে রক্ষা করার উদ্দেশ্যে, নাকি এটি জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সম্মেলন, নাকি দারিদ্র্যের বিরুদ্ধে জিহাদ ঘোষণা এবং স্থিতিশীল উন্নয়ন? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশন নাম্বার সি, অর্থাৎ এটি জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সম্মেলন হচ্ছে তোমার এই লিমা সম্মেলন। ওকে, লিমা সম্মেলন হচ্ছে একটি জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সম্মেলন। অ্যাকচুয়ালি এই লিমা সম্মেলনের নামকরণ হয়েছিল, এই সম্মেলনটা হয়েছিল 2014 সালে হয়েছিল। এবং সেখানে হচ্ছে তোমার যেটা হচ্ছে পেরু তোমরা জানো একটা কান্ট্রি আছে পেরু। হ্যাঁ, তো পেরু দেশের লিমা নামক জায়গায় কিন্তু এই সম্মেলনটা হয়েছিল, তখন সেই হিসাবে নামকরণ হয়েছিল লিমা সম্মেলন। পরবর্তী কোশ্চেন দেখো, কি সিটোয়ে বন্দর। আচ্ছা, সিটোয়ে বন্দর দেখো এটা কেন রিসেন্ট গুরুত্বপূর্ণ? তোমরা জানো চাবাহার পোর্ট তো ভারত নিয়ে নিয়েছে, ইরানের চাবাহার পোর্ট মানে লিজ নিয়েছে। সেরকম সিটোয়ে বন্দর যেটা তোমার আছে হচ্ছে তোমার এটা হচ্ছে মায়ানমারে। ঠিক আছে, সিটোয়ে বন্দর কোথায় অবস্থিত? অ্যান্সারটা বলে দিই, মায়ানমারে। তো মায়ানমারে যখন তোমার ওই তোমরা জানো যে আরে কিছু মুসলিমদের মুসলিমটার নামটা মনে পড়ছে না, রাখাইন যে প্রদেশ আছে, হ্যাঁ, তো রাখাইনের যে আমার তার সেই মুসলিম জাতির একটা নাম আছে, নামটা মনে পড়ছে না, রাখাইন প্রদেশ, মায়ানমারের রাখাইন প্রদেশ, যেটা নিয়ে খুব চর্চায় চলছে, আমার নামটা কিছুতেই মনে আসছে না, যাই হোক মনে আসছে না। তো তাদের তখন এই মায়ানমার তোমার একটা অস্থির পরিস্থিতি তৈরি হয়ে যায়। তো তারপরই এই ভারত তোমার এই সিটোয়ে বন্দর কিন্তু নিয়ে নেয়। ঠিক আছে, ভারতের দখলে চলে আসে। তো এটা কোথায় অবস্থিত? এই কারণে এটা যেহেতু তোমার নিউজে ছিল, তো এই কারণে এই কোশ্চেনটা দিয়েছি একটু, তো মনে রাখো সিটোয়ে বন্দর কোথায় অবস্থিত? মায়ানমারে অবস্থিত। পরবর্তী কোশ্চেন দেখো, এবং চাবাহার যে পোর্ট বা চাবাহার বন্দর কোথায় অবস্থিত? সেটা ইরানে অবস্থিত। ভারতের প্রথম পারমাণবিক ডুবোজাহাজ নিচের কোনটি? আইএনএস চক্র, আইএনএস আরিহান্ত, এটা আরিহান্ত নয় থয় হবে, আরিহান্ত, আইএনএস বিরাট, নাকি আইএনএস বিক্রমাদিত্য? তো রাইট অ্যান্সার কোনটা হবে? রাইট অ্যান্সার অপশন নাম্বার বি, অর্থাৎ আইএনএস আরিহান্ত। এটা হচ্ছে ভারতের প্রথম পারমাণবিক ডুবোজাহাজ হচ্ছে আইএনএস আরিহান্ত। দেখো এইখানে একটা জিনিস কনফিউশন হতে পারে, দেখো আইএনএস চক্রও কিন্তু ভারতের পারমাণবিক ডুবোজাহাজ। ক্লিয়ার? কিন্তু এইটা কিন্তু পুরোপুরি ভারতের ছিল না, এটা ছিল তোমার পূর্বতন সোভিয়েত যে ইউনিয়ন ছিল সেখান থেকে ইজারা নেওয়া হয়েছিল, মানে যেটাকে বলা হয় লিজ নেওয়া। তো এই কারণে এটাকে কিন্তু মানে সেই দিক দিয়ে দেখতে গেলে ভারতের নিজের প্রথম, মানে আমি ধরো কারোর কাছ থেকে কোনো জিনিসটা কিনে নিলাম পুরোপুরি, তো সেটা তখন নিজের হবে। তুমি যদি ধান নাও, সেটা তোমার তো ধান নিয়েছো তুমি কিছুদিনের জন্য, ইজারা নিয়েছিল। তো সেই কারণে আমি রাইট অ্যান্সার আমার এটাই মনে হলো যে আইএনএস আরিহান্ত কিন্তু ভারতের প্রথম পারমাণবিক ডুবোজাহাজ, এবং সেটা ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন, এটা একটা ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন। আর ভারতের প্রথম পারমাণবিক ডুবোজাহাজ যেটা সোভিয়েত ইউনিয়ন দিয়েছিল, সেটা হচ্ছে ইজারা নিয়েছিল, সেটা হচ্ছে আইএনএস চক্র। ক্লিয়ার? যদিও এটা বর্তমানে বাতিল করা আছে। এবং আইএনএস বিরাটের যদি কথা বলি, আইএনএস বিরাট হচ্ছে প্রথম তোমার যুদ্ধ বিমানবাহী জাহাজ। ওকে, প্রথম যুদ্ধ বিমানবাহী জাহাজ হচ্ছে আইএনএস বিরাট, এবং এটা কোথা থেকে আনা হয়েছিল? মনে রাখবে ব্রিটেন থেকে আনা হয়েছিল। পরীক্ষা কিন্তু এটাও দেয় যে এই যে আইএনএস বিরাট এটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? এটা কিন্তু ব্রিটেন থেকে আনা হয়েছিল। ওকে, আর আইএনএস বিক্রমাদিত্য যদি বলি, এটা হচ্ছে ভারতের একমাত্র যুদ্ধ বিমানবাহী যেটা জাহাজ, রাশিয়া থেকে এটা আনা হয়েছে। ওকে, চলো পরবর্তী কোশ্চেন, বর্তমান 16তম মানে 16তম ফাইন্যান্স কমিশনের চেয়ারম্যানকে? মনোজ পাণ্ডে, অরিজিৎ প্যাটেল, এটা উর্জিত প্যাটেল, অরবিন্দ পানাগড়িয়া, নাকি এস সুব্রমণিয়াম? তো রাইট অ্যান্সার অপশান সি, অর্থাৎ অরবিন্দ পানাগড়িয়া হচ্ছে ভারতের বর্তমানে 16তম ফাইন্যান্স কমিশনের চেয়ারম্যান। ঠিক আছে, আর দেখো একটা জিনিস বলে রাখি, ফাইন্যান্স কমিশনে টোটাল 4 জন নাকি, এটা তোমরা আমাকে জানাও যে অর্থ কমিশনে, দেখো এটা কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন, এই যে ফাইন্যান্স কমিশনে টোটাল কতজন সদস্য থাকে, মানে চেয়ারম্যান এবং
সদস্য নিয়ে, মানে টোটাল মেম্বার কতজন থাকে? আমার মনে হয় 4 জন, ঠিক আছে। তবু আমি একটু কনফিউশন আছি বলে তোমাদের উপর ছড়ে দিলাম যে 1 জন সদস্য থাকে আর 3 জন মেম্বার থাকে, ঠিক আছে। তবুও তোমরা এটা, কিন্তু আমি বারবার বলছি, তোমরা এটা আমাকে কমেন্টে একটু জানাতে পারো অরিজিনালি কোনটা। হ্যাঁ, একটু কনফিউশন আছে তো এই কারণে বলছি। তো একজন যে তোমার চেয়ারম্যান, সে তো বললাম অরবিন্দ পানাগাড়িয়া, আর 3 জনের মধ্যে রিসেন্ট মনে রেখো মনোজ পাণ্ডে কিন্তু এই ফাইন্যান্স কমিশনের যে বাকি 3 জন নাকি 4 জন, মানে কতজন থাকে তোমরা একটু ঠিক করে দেখে তারপর বলবে, আমি দরকার হয় পরে আবার কোনো ভিডিওতে বলে দেবো। তো এটা 4 হবে না 5 হবে টোটাল, সেটা তোমরা দেখে নেবে একটু। আর এই যে 3 জনের মধ্যে বাকি যে নতুন একজন সদস্য ইনক্লুড করা হয়েছে তার নাম হচ্ছে মনোজ পাণ্ডে। তো এটাও মনে রাখো, ভীষণ গুরুত্বপূর্ণ। মনোজ পাণ্ডে কিন্তু ফাইন্যান্স কমিশনের নতুন সদস্য, যুক্ত হওয়া সদস্য। পরীক্ষা আসতে পারে। নেক্সট কোশ্চেন, পঞ্চায়েতি রাজ দিবস কোন দিনটি পালন করা হয়? 20 এপ্রিল, তোমার 20 এপ্রিল, 24 এপ্রিল, 27 এপ্রিল নাকি 29 এপ্রিল? তো রাইট আনসার কী হবে? রাইট আনসার অপশন নাম্বার বি, 24 এপ্রিল কিন্তু এই পঞ্চায়েতি রাজ দিবস কিন্তু পালন করা হয়। দেখো এটা তোমরা জানো এটা কোথায় আগে চালু হয়েছিল? রাজস্থানের নাগর জেলায় প্রথম চালু হয়েছিল। এবং এইখানে দেখো একটা জিনিস তোমাদের এর আগেও ভিডিওতে বলেছি, হ্যাঁ আবার বলছি, যে পঞ্চায়েতি রাজ দিয়ে 2টো কমিটি আছে। একটা হচ্ছে তোমার অশোক মেহতা কমিটি, আর একটা হচ্ছে বলবন্ত রায় মেহতা কমিটি। ওকে, তো মনে রাখাটা খুব কঠিন না। দেখো বলবন্ত রায় মেহতা, কজন আছে? বলবন্ত আছে, রায় আছে, মেহতা আছে। ক্লিয়ার? তো এর জন্য এই বলবন্ত রায় মেহতা কমিটি এরা কিন্তু 3টে পঞ্চায়েতি যে রাজ ব্যবস্থা তার মধ্যে 3 ধরনের, মানে কি বলবো, 3টে ধরনের কথা বলেছেন। এক হচ্ছে কি তোমরা জানো, এক হচ্ছে পঞ্চায়েত, প্রথমে হচ্ছে সবথেকে নিচু যেটা স্তর সেটা হচ্ছে কি গ্রাম পঞ্চায়েত, তারপরে হচ্ছে পঞ্চায়েত সমিতি, তারপরে হচ্ছে জেলা পরিষদ। এই 3 ধরনের ব্যবস্থার কথা কিন্তু তারা বলেছে। আর একটা হচ্ছে তোমার 1, 2, 3 ধরনের। আর একটা হচ্ছে তোমার বলবন্ত রায় মেহতা কমিটি, আর একটা হচ্ছে অশোক মেহতা কমিটি। তো জীবনে আর ভুলবে না অশোক মেহতা। তো এখানে কজন আছে? এখানে 2 জন আছে, অশোক আছে আর মেহতা আছে। তো অশোক মেহতা কমিটি কিন্তু এও পঞ্চায়েতি রাজের কথা বলেছে, ঠিক আছে। কিন্তু এখানে তারা 2টো মানে যেমন বলবন্ত রায় মেহতা কমিটি যেমন 3টে তোমার সিচুয়েশনের কথা বলেছে, মানে 3টে ব্যবস্থার কথা বলেছে পঞ্চায়েত ব্যবস্থা, সেরকমভাবে এরা 2টো ব্যবস্থার কথা বলেছে। একটা হচ্ছে মণ্ডল পরিষদ বা মণ্ডল ব্যবস্থা, একটা হচ্ছে তোমার জেলা পরিষদ, ঠিক আছে। আশা করি ভুলবে না। তো এরকম পরীক্ষা দিতে পারে যে কোন কমিটি 2টো পঞ্চায়েতি ব্যবস্থার 2টো ব্যবস্থার কথা বলে, যেখানে জেলা পরিষদ আর হচ্ছে তোমার থাকছে হচ্ছে মণ্ডল পরিষদ। ক্লিয়ার? তখন হবে অ্যান্সার অশোক মেহতা কমিটি। আর যদি বলা হয় 3টে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার কথা বলে কে, সেটা হচ্ছে বলবন্ত রায় মেহতা কমিটি। আশা করি পুরো জিনিসটা ক্লিয়ার তোমাদের কাছে। ওকে, আর এইখানে তোমার কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু হয় এটাও কিন্তু বলেছি, বারবার বলেছি কত সালে, 1992 সালে এটা সংবিধানে আসে, যেটা হচ্ছে তোমার কততম, 73তম, তাই না, 73তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। বলছে বিবিকা মকবরা স্মৃতিসৌধটি কার স্মৃতিতে নির্মিত? নূরজাহান, হুমায়ুনের বোন যোধাবাই নাকি দিলরাস বানু বেগম? তো দিলরাস বানু বেগম এর স্মৃতির উদ্দেশ্যে কিন্তু এই তোমার বিবিকা মকবরা যে স্মৃতিসৌধ, এটা কিন্তু তোমার দিলরাস বানু বেগম তার স্মৃতিতে কিন্তু এই স্মৃতিসৌধটি স্থাপিত বা নির্মিত হয়েছে। পরবর্তী কোশ্চেন দেখো, পঞ্চায়েত ও পৌরসভা নির্বাচনের দায়িত্বে কে থাকেন? রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, রাজ্য নির্বাচন কমিশন নাকি কেন্দ্রীয় নির্বাচন কমিশন? দেখো কেন্দ্রীয় নির্বাচন কমিশন তো লোকসভা করায়, তো রাজ্য নির্বাচন কমিশনের দায়িত্বে থাকেন কি পঞ্চায়েত যে ইলেকশন হয় বা পৌরসভা যে ইলেকশন হয় তার নির্বাচনের দায়িত্ব থাকে হচ্ছে রাজ্য নির্বাচন কমিশন। বর্তমানে রাজ্য নির্বাচন কমিশনে কে আছেন এগুলো অবশ্যই তুমি মনে রাখবে। পরবর্তী কোনো না কোনো ভিডিওতে আমি এটা অবশ্যই এই কোশ্চেনটা দেবো। শেয়ার দ্য ড্রিম এটি কোন সংস্থার মূল মন্ত্র? কি শেয়ার দ্য ড্রিম? এলআইসি, এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমস নাকি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক? তো এই টাইপের যে মোটো, বিভিন্ন যে সংস্থা তার যে মোটো, তো এগুলো কিন্তু একটা কোশ্চেন পরীক্ষায় দেয়। তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশন নাম্বার সি। তো কমনওয়েলথ গেমস এর যে তোমার সংস্থার একটা মূল মন্ত্র বা মোটো সেটা হচ্ছে শেয়ার দ্য ড্রিম। পরবর্তী কোশ্চেন দেখো, মানবদেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে নিচের কোনটি? হাইপোথ্যালামাস, মস্তিষ্ক, পিটুইটারি নাকি ত্বক? তো এর তো রাইট অ্যান্সার হাইপোথ্যালামাস। তোমরা আশা করি যারা অনেক দিন ধরে আমার ভিডিও দেখছো তারা তো মুখস্থ হয়ে যাওয়ার কথা। এবং কি ক্ষুধা তৃষ্ণা এটাও কিন্তু হাইপোথ্যালামাস নির্ণয় করে। যদি বলো মস্তিষ্কের থেকে 2টো কোশ্চেন একটা দেয় যে কোষের নিউক্লিয়াস কাকে বলা হয়?
সরি কোষের মস্তিষ্ক কাকে বলা হয়, কোষের মস্তিষ্ক কাকে বলা হয়, নিউক্লিয়াসকে। এটা একটা মস্তিষ্ক, এটা তো মস্তিষ্ক দিয়ে না, বাট জাস্ট এটা বললাম। আর মস্তিষ্কের আবরণী দেয়, মস্তিষ্কের আবরণী হচ্ছে মেনিনজেস, ঠিক আছে। এর সাথে সাথে মস্তিষ্কের আবরণী বা মেনিনজেস, সেখানে যে একটা ফ্লুইড থাকে, তরল থাকে, লিকুইড, সের নাম কি? তার নাম হচ্ছে CSF, যার পুরো নাম হচ্ছে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। এবং যদি বলো পিটুইটারি, পিটুইটারিকে তোমরা জানো, তোমার প্রভুগ্রন্থি বলা হয় পিটুইটারিকে, ওকে। এবং পিটুইটারি গ্রন্থি থেকে কী কী হরমোন নিঃসৃত হয় সেগুলো তোমরা জানো। আচ্ছা, ত্বক যদি বলা হয় মানব দেহের সবথেকে বড় অঙ্গ কোনটি, তো মনে রেখো বড় অঙ্গ হচ্ছে ত্বক। ক্লিয়ার? পরবর্তী কোশ্চেন দেখো, দ্য প্রবলেম অফ দ্য রুপি বইটি কার লেখা? দ্য প্রবলেম অফ দ্য রুপি এই বইটি কার লেখা? নেতাজি সুভাষচন্দ্র বসু, দাদাভাই নৌরোজি, ভীমরাও আম্বেদকর নাকি মহাত্মা গান্ধী? তো রাইট অ্যান্সার অপশন নাম্বার সি, ভীমরাও আম্বেদকর। এর একটি বিখ্যাত বই হচ্ছে দ্য প্রবলেম অফ দ্য রুপি। পরবর্তী কোশ্চেন দেখো, কংগ্রেসের কোন অধিবেশনে চরমপন্থী এবং নরমপন্থী এদের বিভাজন ঘটে? সুরাট অধিবেশন, হরিপুরা অধিবেশন, ত্রিপুরা অধিবেশন নাকি কলকাতা অধিবেশন? তো রাইট অ্যান্সার অপশন নাম্বার এ, সুরাট অধিবেশনে কিন্তু এই নরমপন্থী এবং চরমপন্থী এরা বিভাজিত হয়ে যায়। এবং তাহলে কোন অধিবেশনে এই নরমপন্থী চরমপন্থী আবার এক হয়ে যায় এবং কোন অধিবেশন কত সালে হয়েছিল এগুলো কিন্তু অবশ্যই মনে রাখো। তাহলে তোমাদের কাছে একটা কোশ্চেন দিলাম যে কোন অধিবেশনে, কংগ্রেসের কোন অধিবেশনে নরমপন্থী এবং চরমপন্থী পুনরায় আবার মিলিত হয়, এটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। পরবর্তী কোশ্চেন দেখো, সুপ্রিম কোর্ট কোন লেখ, এটা লেখ না, এটা হচ্ছে লেখ, লয়কার খ, বা রিট, যেটাকে বলা হয় রিট, কোন রিট জারির মাধ্যমে নিম্নতম আদালতকে নিজ সীমার মধ্যে, মানে তার যে সীমা, তার সীমার মধ্যে কাজ করার নির্দেশ দেয়, তার সীমার বাইরে যেন কাজ না করে? তো ম্যান্ডামাস, কিউয়ারেন্টো, প্রোহিবিশন, হেবিয়াস কর্পাস, এগুলো সম্বন্ধে আমি কিন্তু ডিটেলসে এর আগে বারবার বলেছি। তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান নাম্বার সি, অর্থাৎ তোমার হচ্ছে প্রোহিবিশন। আচ্ছা, আগের অ্যান্সার কী দিয়েছি একটু দেখে নিই, 47-এরটা, সরি, ওকে। তো আমার মনে হলো না 47-এরটা সুরাটি, ঠিকই আছে, ত্রিপুরা অধিবেশন তো আলাদা, সুরাটি হবে, ঠিক আছে, ওকে। চলো পরবর্তী কোশ্চেন দেখো, একটু মাঝে মাঝে দুই একটা ভুল হয়ে যায়, তাড়াহুড়ো বা সবসময় সব কিছু মনে থাকে না, তো সেটা নিয়ে কেউ কিছু ভেবো না। আমি কোনো ভুল হলে আমি সেটাকে পরবর্তী কোনো না কোনো ভিডিওতে আমি সেটা ভালো করে হাইলাইট করে তোমাদের বুঝিয়ে দেবো। ক্লিয়ার? আচ্ছা, তাহলে সুপ্রিম কোর্ট কোন লেখ? সেটা হচ্ছে প্রোহিবিশন। এই লেখ জারির মাধ্যমে কিন্তু নিম্নতম আদালতকে নিজ সীমার মধ্যে কাজ করার নির্দেশ দিতে পারে। আমিও বুঝি যে একটা জিনিস ভুল জানাটা খুবই মারাত্মক ক্ষতিকর, এটা আমিও জানি। এই কারণে আমি সবসময় চেষ্টা করি তোমাদের যেন ভুল না হয়, তবুও দুই একটা হয়ে যায় অনেক সময়। কোন রাজ্যে ভারতের প্রথম গ্রিন হাইড্রোজেন পাইলট প্রজেক্ট, সেটা কোন রাজ্য, ভারতের প্রথম কোন রাজ্য সেটা চালু করেছে? হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং গুজরাট। তো রাইট অ্যান্সার অপশন এ, হিমাচল প্রদেশ কিন্তু প্রথম ভারতের রাজ্য যে গ্রিন হাইড্রোজেন পাইলট প্রজেক্ট চালু করলো। পরবর্তী কোশ্চেন, চক্ষুদানের জন্য দাতার চোখের কোন অংশ, মানে যে অংশটা প্রয়োজন, সেটা কি কর্নিয়া, রেটিনা, লেন্স নাকি সম্পূর্ণ চোখটাই তাকে নিতে হবে? তো চক্ষুদানের জন্য জাস্ট মনে রাখবে, কর্নিয়াটা যদি দাতা দেয় সেই অংশটুকুই শুধু প্রয়োজন, কর্নিয়া। তো চক্ষুদানের জন্য দাতার কোন অংশ দেওয়া হয় অপরকে, সেটা মনে রেখো, কর্নিয়া শুধু দেওয়া হয়, ওকে। আর রেটিনায় তোমরা জানো, রেটিনায় তো তোমার কি প্রতিবিম্ব গঠিত হয় রেটিনায়। পরবর্তী কোশ্চেন দেখো, তো ওকে, আজকে যে 27 নম্বর যে আমরা যে সেটটা নিয়ে এসেছি, তো এখানে আজকে শেষ। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো কেমন লাগছে, আর আমি যে কোশ্চেন করছি তার অ্যান্সার দিও। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।